গল্পের নাম তুই হবি শুধু আমার, লেখা শায়েরা সিরাত, পর্ব সংখ্যা 6। অয়ন্তীকে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিল আরশান। রাস্তায় রোজকে দাঁড়িয়ে থাকতে দেখে সে দ্রুত গাড়ি থামালো। ওটা রোজ কিনা বোঝা যাচ্ছে না, তাই সে গাড়ি থেকে নেমে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকলো কালো থ্রি পিসের উপর কালো লেদারের জ্যাকেট পরা বাচ্চাটার মতো দেখতে ছোটোখাটো মেয়েটিকে। মেয়েটি বিরক্তি নিয়ে ফোনে কাউকে অনবরত কল করছে। অপর পাশ থেকে হয়তো রিসিভ হচ্ছে না। চট করে আরশান নিজের বাম পকেটে থাকা ফোনটা বের করলো। সাইলেন্ট করা ফোনে 20টারও বেশি মিস কল। উপরে জল করছে বেবি নামটা। আরশান দ্রুত ফোন রিসিভ করে হ্যালো বলতেই অপর পাশ থেকে ভারী দীর্ঘশ্বাস শোনা গেল। আরশান দেখলো দূরে দাঁড়ানো মেয়েটাও কানে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে। আরশান আবারও ডাকে, বেবি কোথায় তুমি? রোডে, বৃষ্টির জন্য গাড়ি পাইনি। তুমি কি আমাকে একটু পৌঁছে দেবে দাদাই? কালো থ্রি পিস পরেছিস আমার জ্যাকেট সহ? কোথায় তুমি? আরে তোর সামনে। সামনে গাড়ির কাছে চলে আয়। আর সরি, রিয়েলি ভেরি সরি, ফোনটা সাইলেন্ট ছিল তাই রিসিভ করতে পারিনি। বুঝেছি, তোমার কুসুম সঙ্গে থাকলে তোমার কি আর কারো কথা মনে থাকে? রাখো, আসছি আমি। অভিমানী কণ্ঠস্বর। হয়েছে কি? কিছু না। তোদের মেয়েদের এই কিছু না শব্দের মধ্যে অনেক কিছু থাকে। আমাকে বোঝাতে আসিস না, কি হয়েছে সেটা বল। চলো যাবো, এত জেরা ভালো লাগছে না। এই না না, আয় পাগলি। গাড়ির সামনে এসে রোজ দাঁড়িয়ে রইল। আরশান মৃদু এসে উঠে গিয়ে গাড়ির দরজা খুলে হাত মেলে রোজকে বসতে বলল। রোজ দীর্ঘশ্বাস করে বসে। মনটা আজ বড্ড বিক্ষিপ্ত। 102 জ্বর নিয়ে টানা 1.5 ঘন্টা শো করে কিছু খারাপ ভালো গল্প শুনে বড্ড ক্লান্ত সে। চোখ বন্ধ হয়ে আসছে। জানালার কাজ বন্ধ করে রোজ মাথার সিটে লাগিয়ে দিল। মৃদু ভলিউমে এখনও রেডিও বেজে চলেছে। রোজ বিরক্ত হয়, কথা বলতে ইচ্ছে করছে না, কিন্তু রেডিওর শব্দে মাথা ধরে যাচ্ছে। তাই অনেক কষ্টে ভগ্ন স্বরে বলে, ওফ ইট দাদাই। আরশান ভ্রু কুঁচকে তাকালো। রোদের ক্লান্ত পরিশ্রান্ত চেহারা দেখে বুকের ভিতর স্যাঁত করে উঠল। রোদের যে জ্বর সেটা তো ওর খেয়ালই ছিল না। টেক্সটটাও নিচে পড়ে গিয়েছিল বলে ভালো করে দেখা হয়নি। মেয়েটা কি সেজন্য দুঃখ পেয়েছে? আরশান গাড়ি থামিয়ে ডান হাত রোজার মাথায় ছোঁয়াতে শিউরে উঠল। উত্তাপে হাত জ্বলে উঠল মনে হলো। আরশান রোজের মাথায় পুরো হাত চেকে বলল, কষ্ট হচ্ছে অনেক? রোজের স্বর ও স্বীকারোক্তি। আজ কেমন জানি মনে হচ্ছে সত্যি আমার কেউ নেই পৃথিবীতে, আমি একা। সবাই চলে গেল, তাহলে আমায় রেখে গেল কেন? ও দাদাই, কার ভরসায়? আমি সরি বললাম তো। সরি শুনতে চেয়েছি, আর যাকে তাকে সরি বলার অভ্যাস বদলাও। তার মানে শুধু অভিমান না, রাগও হয়েছিস আমার উপর? না, বললেই হলো। আমি বুঝি না। জ্যাকেটটা খুলে রাখ। ঠান্ডা। আরে জ্যাকেটে পানি জমেছে, ওতে ঠান্ডা বেশি লাগবে। কুসুমের ওড়না আছে, ওটা পেঁচিয়ে নে। লাগবে না। আবার রাগ হচ্ছিস? তুই বড্ড জ্বালাচ্ছিস বেবি। এটা একদমই ঠিক না। ছুটি চেয়েছিলাম, তোমার বাপ দেয়নি কেন? এটা ঠিক তোর শো কে করবে? তোকে ছাড়া ওটা করা অসম্ভব। সবাই তোকে চায়, বুঝিস না কেন? তোমার মতো একজন প্রয়োজন আমার। কুসুমের যেমন আরশান আছে, রোজের তেমন কোনো মানুষ নেই কেন দাদাই? চোখ বুজে রাখ, কথা বলবি না আর। রোজ কথা বাড়ালো না, চোখ বুজে রইল। আরশানের দৃষ্টি সামনে থাকলেও মন পড়ে রইল পাশের রমণীটির কাছে। যে মেয়েটা সবার সব সমস্যা মেটায়, সবাইকে হাসায়, তার মনের দুঃখ মেটানো এতটা কষ্টসাধ্য কেন? মাঝে মাঝে আরশানের নিজেকে অপরাধী মনে হয়। ওর জন্যই বোধ হয় রোদের আজ এমন অবস্থা। যদি সময় থাকতো, মানুষ মূল্য দিতে জানতো, বুঝতে জানতো, তাহলে হয়তো আজ পরিস্থিতি অন্যরকম হতো। বুক ছেড়ে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে আরশান বুঝল রোজ ঘুমিয়ে পড়েছে। ভারী নিঃশ্বাস আছড়ে পড়েছে, হাত সিট থেকে নিচে পড়ে গেছে। এলোমেলো হয়ে সিটের মাঝে শুয়ে পড়ার চেষ্টা করছে। আরশান সিট বেল্ট খুলে রোদের মাথা নিজের কোলের উপর রেখে আয়ন্তীর ওড়না দিয়ে সিটের সঙ্গে ওর কোমর বেঁধে দিল, যেন ধাক্কায় পড়ে না যায়। রোজ ঘুমের মধ্যে বিড়বিড় করে বলল, আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ, ইউ নেভার লাভ মি, আই নেভার লাভ ইউ। আমি কখনো তোমার কাছে যাব না, তুমি ভালোবাসা দেখালেও না, কারণ আমি তোমাকে ঘৃণা করি, শুধু ঘৃণা। আরশানের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল রোজের চেহারার উপর। উষ্ণ তরল পদার্থ টের পেতে রোজ বা হাতে মুখ চুলকালো। আরশান তা দেখে ঝযত্নে সে পানি নিজের রুমাল দিয়ে মুছে দিল। রোজ চায় না ওর বিরুদ্ধে, ওর অবচেতনায় কোনো পুরুষের ছোঁয়া পেতে।
তাই আরশান রোজের সেই চাওয়ার বিরুদ্ধে যেতে পারে না। সজাগ থাকলে সে অবশ্যই হাত দিয়ে রোজের চেহারা মুছে দিত। আরশান নিজের বাড়িতেই রোজকে নিয়ে আসলো। গাড়ি গ্যারেজ থেকে সে রোজকে ডাক দিল। প্রথম ডাকে সাড়া পেল না। পরে আরও 3-4 বার ডাকতে রোজ উঠে বসলো। জ্বরের ঘরে বাচ্চাদের মতো করে বলল, সরি, কষ্ট হলো নাকি তোমার? পায়ে ব্যথা পেয়েছো? থাপড়ে গাল লাল করে দেবো। নিজে অসুস্থ হয়ে পড়ে আছিস আর আমাকে নিয়ে চিন্তা। নিজের কথা ভাব, আমি নিজে স্যুপ বানিয়ে দেবো তোকে। ঘরে গিয়ে সেটা খেয়ে ঘুমাবি। বাড়তি কোনো কথা না, ওকে? তুমি আমাকে বকছো না তাই? বকবো না? কোনো কথা শুনিস তুই? নাম, আমাকে ধরে হাঁট। আমি তো একা হাঁটতে পারবো। ধরে হাঁটবি নাকি কোলে নেব? ধরে হাঁটছি। হাত কই তোমার? আমি দেখছি পাচ্ছি না। চোখ তো খেয়ে ফেলেছিস কানা, এই নে ধর। আরশান রোজের হাত ধরতে রোজ আরশানের হাত চেপে ধরল। বাড়ির ভিতরে ঢুকতে আরশান ভাই ও তার স্ত্রী রজনী ভাবি এগিয়ে আসলেন। রজনী ভাবি উতলা কণ্ঠে শুধালেন, পিচ্চিটার হলো কি? টলছে কেন? আরশান ওকে ধরে সোফায় বসাও। জ্বর নাকি? মেয়েটা একদম কথা শোনে না, পচা মেয়ে। রোজ অভিমানী গলায় বলে, দাদাই আমাকে আমার বাড়িতে রেখে আসো। আমি তো পচা, থাকবো না এখানে। থাকবো না বলে হলো? আরশান, পানি আনো। ওর গলা শুকিয়ে আছে। অবির, বাবা, ডাক্তারকে ডাকো। মেয়েটার গা তো জ্বরে পড়ে যাচ্ছে। আরসালান ফোন নিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। এত রাতে ডাক্তার বাড়িতে আসতে পারবে না, কিন্তু মেডিসিনের নাম নিশ্চয়ই বলতে পারবে। ড্রয়িং রুমে চেঁচামেচি হতে আরশানের বাবা আমির সাহেব চোখে চশমা পড়তে পড়তে নিচে নামলেন। সবাইকে একসঙ্গে নিচে দেখে তিনি বিচলিত কণ্ঠে প্রশ্ন করে, কি হয়েছে? লাইট জ্বালানো দেখে নামতে হলো। রজনী জবাব দিল, রোজের অনেক জ্বর বাবা। আরশালান নিয়ে আসলো সে কি? জ্বর কমেনি? আমি যে আসার সময় মেডিসিন দিয়ে আসলাম, নিশ্চয়ই খাইনি। এই মেয়েটা এত জেদি। আরসালান, অ্যান্টিবায়োটিক আন, ওর সিম্পলে কাজ হয় না। বাবার আদেশ পেতে আরসালান নিজের ঘরে গিয়ে অ্যান্টিবায়োটিক নিয়ে আসলো। আরসালান স্যুপ বানিয়ে এনেছে। আমির সাহেব নিজ হাতে রোজকে স্যুপ খাইয়ে দিলেন। এরপর ওষুধ রোজের মুখের সামনে তুলতে রোজ বমি করার ভাব নিয়ে বলে, সি, তুমি তো জানো এসব খাই না আমি, এমনিতেই ঠিক হয়ে যাবে। খেতে হবে না, গিলতে হবে। চুপচাপ গিলে ফেল। মানা শুনবো না আমি। তুমি পচা, তোমরা সবাই পচা। ঠিক আছে, তুই একা ভালো। তুই ভালো মেয়ের মতো ওষুধটা খেয়ে নে মা। খেলে কি দিবা? কি চাই? রোজ ঠোঁট উল্টিয়ে বলে, ওনাকে ফিরিয়ে দাও। আমার একা খুব কষ্ট হয়, কষ্ট হয় অনেক। ফিরিয়ে দাও না ওনাকে। আমির সাহেব ছেলেদের দিকে তাকিয়ে রজনীর পানে চাইলেন। সবাই অসহায় দৃষ্টিপাত নিক্ষেপ করে আছে। সব থেকে করুণ চেহারা আরশানের। আমির সাহেব হাসার চেষ্টা করে বললেন, আচ্ছা, আগে খেয়ে নে, তারপর তোর ওনাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। রোজ কাঁদো কাঁদো চেহারায় বলে, সত্যি তো? তিন সত্যি। আগে খেয়ে নে, না খেলে কোনো কোনো উনি টুনি আনবো না। আমার মেয়ে কি ফেলনা নাকি যে ছেড়ে যায় তাকে ডেকে আনবো কেন? সে বুঝুক হীরার আর কাছের কি তফাৎ। আমি তো তাও না, পায়ের ধুলো, তাই পিছে মারিয়ে চলে গেল। রোজ ধমক দিলেন, খাচ্ছি তো, কিন্তু তিতা লাগবে। আরশান ফ্রিজ থেকে আইসক্রিম, ফালুদা, কাস্টার্ড, মিষ্টি সব এনে দেয়। এবার খা মা। আরশান চকলেটও আনছে। ওষুধ খেয়ে ওসব খা, দেখবি তিতা লাগবে না। ঠিক আছে। রোজ ওষুধ খেতে খেতে রজনীর কোলের উপর শুয়ে পড়ল। আমির সাহেব হতাশ চোখে চাইলেন। মেয়েটা কত আশা নিয়ে নিজের একটা ইচ্ছা প্রকাশ করলো, আর তারা সেটাও পূরণ করতে পারবে কিনা জানেন না। আরশান বাবার দিকে ফিরে বলল, ওকে একা রাখা ঠিক হবে না, কিছুদিন এখানে থাকুক। হ্যাঁ। তুমি কি আমার উপর এখনো রেগে আছো বাবা? না। তাহলে এভাবে কথা বলছো কেন? সব তো স্বাভাবিক হয়ে গেছে তবু। কারণ রোজের এমন অবস্থা হওয়ার পিছনে তোমারও হাত আছে। তুমিও অপরাধী। অন্যায় তুমিও করেছো বাবা। যতদিন না রোজ ঠিক হয়, সুস্থ হয়, আমাকে বাবা ডাকবে না তুমি, ঠিক আছে? আমিও দেখবো বেবি কতদিন আমাকে অপরাধী বানিয়ে রাখে। আমার জন্য হলে ওকে সুস্থ হতে হবে। কে তুমি? ওর জীবনে তোমার ভূমিকা কি যে তোমার জন্য সুস্থ হবে? পারলে নিজের ভুল শুধরাও। না হলে না হলে বলে কি লাভ? তুমি শোনানোর মতো ছেলে? দায়িত্বজ্ঞানহীন মানুষ। কথাগুলো বেশ রেগে বলল আমির সাহেব, যার দারুণ রোজ ঘুমের ঘরেও চিৎকার শুনে বলল, ঝগড়া করে না, ঝগড়া ভালো না। আমির সাহেব রোদের মাথায় হাত বুলিয়ে বললেন, তোর এত ভালো হওয়া উচিত ছিল না মা, তোর কঠিন হওয়া উচিত ছিল। সকালে ঘুম ভাঙতেই কাউকে কিছু না বলে বেরিয়ে গেল রোজ। গন্তব্য লাইব্রেরি, কিছু বই কালেক্ট করতে হবে, পড়া বাকি, অনেক অনেক কিছু জানা বাকি, সব জানতে হবে তো। খাবার টেবিলে আয়ন্তী আসামাত্র আশরাফ মির্জা গলা পরিষ্কার করে কিছু একটা বলার প্রস্তুতি নিলেন। আয়ন্তী বুঝলো বিয়ের ব্যাপার এটা, তাই মেজাজ আগে থেকে গরম হয়ে গেল। আশরাফ মির্জা ভনিতা না করেই বলে উঠলেন,
আমির খান বলেছিলেন আগামী মাসের শেষের দিকে যদি বিয়েটা। আরশানকে চিনি না আমি, চিনতে জানতে সময় লাগবে। তারপর আলোচনা। অপরিচিত একজনকে হুট করে বিয়ে কিভাবে করব? আচ্ছা। খাওয়া শেষে অয়ন্তী তৈরি হলো। প্রাপ্তকে একবার দেখতে যাওয়া উচিত, কিন্তু আরশান, সে যদি কোনোভাবে ধরে ফেলে তাহলে তার অদ্ভুত কাজের শুরু হয়ে যাবে, যেটা অয়ন্তী চায় না। লোকটা একটা মহা অসভ্য, কখন কি করে বসে বলা যায় না। তার থেকে লাইব্রেরিতে গিয়ে জার্নালিজমের কিছু বই এনে পড়লে কেমন হয়? কিছুদিন পর রেজাল্ট দেবে, তারপর সে জার্নালিজমে ভর্তি হয়ে আনার স্বপ্ন পূরণ করবে। যেই ভাবা সেই কাজ। অয়ন্তী গুছিয়ে ড্রাইভারকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। লিস্টও করেছে কী কী বই আনবে, কিন্তু লাইব্রেরিতে এসে হতাশ হতে হলো। লিস্টের একটা বইও নেই, কেউ নিয়ে গেছে, এটা কোনো কথা? বিরক্ত বিদাসগ্রস্ত চিত্তে বারান্দা দিয়ে হাঁটতে গিয়ে অয়ন্তী নজর আটকালো সামনে ধূসররঙা শার্ট পরা পুরুষটির দিকে। অয়ন্তী ভালো করে চাইলো, আরশানের মতো লাগছে, কিন্তু আরশান এখানে কী করবে? তাছাড়া ওর তো শো চলছে এখন। অয়ন্তী মনের ভুল ভেবে পাশ কাটিয়ে যেতে আরশান অয়ন্তীকে ডাক দিল, এই কুসুম, তুমি এখানে? অয়ন্তী দাঁড়ালো না। আরশান অয়ন্তীর পিছনে পিছনে এসে গম্ভীর কণ্ঠে বলল, ডাকছি তো। আপনি? আমি তো হ্যালোসিনেশন ভেবেছিলাম আমাকে নিয়ে। তাহলে কল্পনাও হয়? ভালো ভালো। তা কি কল্পনা করছো? বাচ্চা অবধি পুষেছো কল্পনা? অসভ্য। হ্যাঁ, গতকাল তো এটার অর্থ বলতেই গেছিলাম, বলা হয়নি। চলো আজ বলে দিই। কি? অসভ্যতার সংজ্ঞা, তা প্র্যাকটিক্যালি। বলেই অয়ন্তীকে টেনে লাইব্রেরির মধ্যে নিয়ে গেল। আরশান। অয়ন্তী চিৎকার দিতে যাচ্ছিল, তখনই ওর মুখ চেপে ধরল আরশান। ফিসফিসিয়ে বলল, লাইব্রেরিটা চেঁচিয়ে সবাইকে বিরক্ত করবে না কুসুম। রোজ গাড়িতে বই রেখে আবারও লাইব্রেরিতে আসে। ভুল করে লাইব্রেরি কার্ড ফেলে গেছে সে, সেটা নিতে এসেছিল। কিন্তু আরশান আর অয়ন্তীকে দেখে সে দ্রুত চারপাশ নজর বোলালো। এটা প্রেম করার জায়গা? এরা আর বদলালো না। দরজার সামনে দিয়ে একজন স্যার আসছিলেন। রোজ চোখ বড় বড় করে একবার স্যারের দিকে আর একবার আরশানদের দিকে তাকালো। স্যার দরজার কাছে আসতে রোজ একগাল হেসে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? শরীর ভালো তো? আরে রোজ, হ্যাঁ ভালো আছি। তোমার কি খবর? কতদিন পর এলে, তা হঠাৎ কি মনে করে? ভালো, কি মনে করে মানে? পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছি বলে কলেজে আসা বারণ, তা তো কোথাও লেখা দেখলাম না। আপনাদের ব্যানার বা পোস্টার লাগিয়ে নিষেধাজ্ঞা বলে দেওয়া উচিত ছিল। তাই দুষ্টুমি দেখছি আগের থেকেও বেড়েছে। আমি দুষ্টু না। দুষ্টু না, মহা দুষ্টু। তারপর বলো, লাইব্রেরিতে কি মনে করে? অ্যাডমিশন পড়া কেমন চলছে? মেডিকেল নেবে তো? চলছে মোটামুটি। আর মেডিকেল না, জার্নালিজম। সে কি? ব্রাইট স্টুডেন্ট তুমি। মেডিকেলের জন্য রাত দিন পরিশ্রম করলে এসব জার্নালিস্ট হতে হবে না। প্রচণ্ড রিস্ক হতো। পরিশ্রম অনেক। তোমার স্যার হিসেবে বলছি, মেডিকেলে ট্রাই করো, সরকারিতে চান্স পেয়ে যাবে। জি স্যার, মাথায় রাখবো। তো কোথায় যাচ্ছিলেন? লাইব্রেরিতে নোটস দিতে। আমিও যাচ্ছি, আমার কাছে দিন, জমা দিয়ে দেবো। আচ্ছা। স্যার চলে যেতে হাঁপ ছেড়ে বাঁচল রোজ। উকি দিয়ে দেখলো আরশান আন্টিকে জোর করে আটকে রেখেছে। আন্টির লজ্জায় রক্তিম হয়ে যাওয়া মুখটা দেখে বিস্মিত হাসে রোজ। প্রয়োজনে অধিক কথা বলা রোজের পছন্দ নয়। আগে ছিল, কিন্তু ইদানিং কথা বলতে ইচ্ছে করে না। তবু এদের জন্য কত কিছু বলতে হলো। নোটস অবধি বগল দাবা করে ছুটতে হচ্ছে। আর এদের দেখো, দিন দুনিয়া ভুলে প্রেম মশগুল।